আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো ভাইয়া। সো তোমাদের পরীক্ষার ক্লাসের মাঝে মোটামুটি আমাদের অ্যালগি অ্যান্ড ফানজাই যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা প্রায় শেষ, হয়তো বা একটা দুটো টপিক বাকি। সো এই টপিকগুলো হচ্ছে আজকে আমরা এই ভিডিওতে দেখব, ঠিক আছে? আচ্ছা, সো এখন আরেকটা জিনিস হচ্ছে তোমাদের যেই মানে অ্যালগি ফানজাই চ্যাপ্টারের মধ্যে তোমাদের ফানজাইয়ের যে রিপ্রোডাকশনের অংশটা, সেই রিপ্রোডাকশনের অংশটাই হচ্ছে বাকি ছিল আমাদের। সো এই ভিডিওতে ভাইয়ারা ট্রাই করব যে কীভাবে রিপ্রোডাকশন অফ ফানজাই বা ছত্রাকের প্রজনন এই টপিকটা কভার করা যায়। সো এখন আমরা দেখো ভাইয়া, টপিকটা খুবই ইজি। তোমাদের মাঝে অনেকেরই একটু ভয় থাকে এটা পড়তে গেলে। ভয় পাওয়ার কিচ্ছু নেই ভাইয়া, তুমি শুধু ভিডিওটা দেখো, তাইলে দেখবা যে একদম ক্লিয়ার হয়ে গেছে, একদম সিম্পল হিসাব। আচ্ছা, আগে বুঝতে হবে যে ভাইয়া রিপ্রোডাকশন কয় ধরনের হইতে পারে, প্রজনন আসলে কয় ধরনের হইতে পারে। আমরা ইউলোথ্রিক্সেও পড়ছিলাম, ইউলোথ্রিক্স বা অ্যালগি মানে শৈবালের মধ্যে পড়ছিলাম যে আমাদের রিপ্রোডাকশন হচ্ছে তিন ধরনের হয়: ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা অঙ্গজ প্রজনন, এসেক্সুয়াল রিপ্রোডাকশন বা অযৌন প্রজনন, আর আরেকটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন প্রজনন, ঠিক না? এই তিন ধরনের রিপ্রোডাকশন হচ্ছে আমাদের দেখা যায়। এখন একটা ছত্রাকের ক্ষেত্রেও ঠিক সেম জিনিস ভাইয়া, ভেজিটেটিভ দেখা যায়, এসেক্সুয়াল দেখা যায়, সেক্সুয়াল দেখা যায়। বাট মেইনলি একটা ছত্রাক কিসের মাধ্যমে তার রিপ্রোডাকশনটা করে? মেইনলি সে করে হচ্ছে এসেক্সুয়ালের মাধ্যমে বা অযৌন প্রজননের মাধ্যমে তার হচ্ছে প্রজননটা করে থাকে। যেমনটা আমরা ইউলোথ্রিক্সেও দেখছিলাম, যেমনটা আমরা অ্যালগি বা শৈবালেও দেখছিলাম, ঠিক না? আচ্ছা, এখন দেখো ভাইয়া, তাহলে আমরা একটা একটা করে ধরি। প্রথমে আমরা কি পড়বো? ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা অঙ্গজ প্রজনন। আচ্ছা, ভেজিটেটিভ রিপ্রোডাকশনটা ভাইয়া তিনভাবে হইতে পারে। কয়ভাবে? তিনভাবে হইতে পারে। একটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডায়ন, একটা হচ্ছে বাইনারি ফিশন বা দ্বিভাজন, আর একটা হচ্ছে বার্ডিং বা মুকুল সৃষ্টি। ভাইয়া দেখো, জিনিসগুলো তুমি যখন পড়বা মুখস্থ করবা না, তুমি জাস্ট জিনিসটা বুঝে বুঝে পড়ো, তাহলে দেখবা যে খুব ইজি লাগতেছে। দেখো, নাম্বার ওয়ান হচ্ছে ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডায়ন। এটাকে হয়তো বা বইয়ের ভাষায় খণ্ডকায়নও বলতে পারে, একটু দেখে নিও। আচ্ছা, এখন দেখো ফ্র্যাগমেন্টেশন, তোমাদের ফ্র্যাগমেন্টেশন কথাটা আসছে কোথা থেকে? ফ্র্যাগমেন্ট থেকে। ফ্র্যাগমেন্টের বাংলা হচ্ছে খণ্ড। তার মানে এখানে নিশ্চয়ই ভাইয়া কিছু খণ্ড খণ্ড তৈরি হবে, খণ্ড খণ্ড কোনো জিনিস তৈরি হবে। আচ্ছা, তাহলে কীভাবে কী তৈরি হয় খেয়াল করো। ধরো এটা হচ্ছে আমাদের কোনো একটা তোমার ছত্রাকের, ধরো এই হচ্ছে একটা ছত্রাক, এই ছত্রাকের ধরো যে এই হচ্ছে আমাদের মাইসেলিয়ামের অংশটা। নিশ্চয়ই তোমরা জানো মাইসেলিয়াম কি, এগুলো পড়ানো হয়েছে। আচ্ছা, এখন দেখো মাইসেলিয়ামের একটা পার্ট হচ্ছে ভাইয়া এইখানে আঁকছি, ঠিক আছে? মাইসেলিয়ামের একটা পার্ট হচ্ছে আমি এখানে আঁকছি। এগুলো যে সেলগুলো দেখতেছো, এই যে এগুলো যে সেলগুলো দেখতেছো, এই সেলগুলো হচ্ছে মাইসেলিয়ামের একটা সেল। সো এখন ফ্র্যাগমেন্টেশন আসলে কি হয়? মাইসেলিয়ামের মধ্যে যে সেলগুলো থাকে, যে কোষগুলো থাকে, এই কোষগুলো হয় কি ভাইয়া, আলাদা আলাদা হয়ে যায়, মানে ফ্র্যাগমেন্ট হয়ে যায়, খণ্ড হয়ে যায়। এই কোষগুলো খণ্ড খণ্ড হয়ে যায়। দেখো এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কোষ আঁকছি, আমি এখানে তিনটা ধরো যে ফ্র্যাগমেন্ট আঁকছি, ধরো যে আমি আরও দুইটা আঁকলে ধরো যে পাঁচটা হইলো। কথা বুঝছো? সেই যে পাঁচটা সেল ধরো যে পাঁচটা খণ্ড তৈরি করছে। তাহলে এই এক একটা সেল থেকে নতুন করে কি আসবে? মাইসেলিয়াম আসবে। কথা বুঝছো? সো এক একটা সেল থেকে নতুন করে মাইসিলিয়াম আসবে। তাহলে কী হলো ভাইয়া, আমাদের মাইসিলিয়ামের কোষগুলো প্রথমে একসাথে ছিল, পরে ওই কোষগুলো কী হয়েছে, আলাদা আলাদা ফ্র্যাগমেন্ট হয়ে গেছে। প্রত্যেকটা ফ্র্যাগমেন্ট থেকে নতুন করে মাইসিলিয়াম আসতেছে। সো দিস ইজ ফ্র্যাগমেন্টেশন। তাহলে ফ্র্যাগমেন্টেশন ভাইয়া কাদের হবে? ফ্র্যাগমেন্টেশন হচ্ছে লোয়ার ক্লাস যেসব ফানজাই আছে, কথা বুঝছো, লোয়ার ক্লাস যারা হচ্ছে এসেক্সুয়াল বা অযৌন প্রজনন প্রক্রিয়া তারা রিপ্রোডাকশন করতে পারে না, তারা করবে ফ্র্যাগমেন্টেশন। কথা বুঝছো? ওকে, এবার সেকেন্ডলি যেটা, সেটা হচ্ছে আমাদের বাইনারি ফিশন, যেটার বাংলা হচ্ছে দ্বিভাজন। এটা তোমরা ব্যাকটেরিয়াতেও দেখছো, তোমাদেরকে ব্যাকটেরিয়াতেও পড়ানো হয়েছে যে বাইনারি ফিশন বা দ্বিভাজন প্রক্রিয়া কীভাবে করে। আচ্ছা দেখো, এটা কীভাবে বাইনারি ফিশনে কী ছিল, একটা কোষ, এই কোষটা জাস্ট সিম্পলি দুইটা ভাগ হয়ে যাবে। আমরা অ্যামাইটোসিস যেমন দেখছি অনেকটা তেমন। তাহলে একটা কোষ ভেঙে দুইটা কোষ হয়ে গেছে, এটা কি দ্বিভাজন প্রক্রিয়া। কথা বুঝছো? এখন কথা হচ্ছে ভাই, এই দ্বিভাজন প্রক্রিয়া কাদের হবে? তুমি চিন্তা করো ভাইয়া, কাদের হয় দ্বিভাজন প্রক্রিয়া? যারা হচ্ছে ইউনিসেলুলার ফানজাই বা এক কোষী যে ছত্রাকগুলো আছে, ইউনিসেলুলার বা এক কোষী যে ছত্রাকগুলো আছে,
তাদের মধ্যে কি দেখা যাবে? এই বাইনারি ফিশন। কারণ কি ভাইয়া, একটা কোষ থাকলে তো ভাগ হইতে সুবিধা। এখন তার ধরো যে অনেকগুলো কোষ আছে, তখন এটা কি বাইনারি ফিশনের জীবনে যাইতে পারবে ভাইয়া? পারবে না। কিন্তু একটা কোষ থাকলে কিন্তু তার বাইনারি ফিশন বা দ্বিভাজন হইতে সুবিধা। কারণ একটা কোষ সিম্পলি দুইটা ভাগে দুইটা কোষ হয়ে গেল। আর দুইটা কোষ হয়ে যাওয়া মানে কি? দুইটা ফানজাই। তাহলে এক ইউনিসেলুলার কারা আছে? ইস্ট। আমরা যে ইস্ট খাই না ভাইয়া, সেই ইস্টগুলোই হচ্ছে আমাদের দ্বিভাজন প্রক্রিয়া বংশবৃদ্ধি করে বা বাইনারি ফিশন প্রক্রিয়া বংশবৃদ্ধি করে। এবার আসো বার্ডিং বা মুকুল সৃষ্টি। এটার সাথেও তোমরা পরিচিত। কীভাবে ভাইয়া? দেখো, একটা বার্ডিং বা মুকুল সৃষ্টির মাধ্যমে কীভাবে হয় জিনিসটা? ধরো এই হচ্ছে একটা কোষ, এটাও ধরো যে ইউনিসেলুলার ফানজাই বা এককোষী একটা ছত্রাক। সে এই কোষটার একটা সাইড থেকে ভাইয়া এরকমভাবে একটা নতুন আউটগ্রোথ আসবে। আউটগ্রোথ মানে কি? একটা নতুন একটা বৃদ্ধি, একটা কী বলা যায়, বর্ধনশীল অংশ আসবে। কথা বলছো? বর্ধনশীল অংশ, বা এটাকে বলা যায় যে আউটগ্রোথ দেখা যায়। তাহলে এই আউটগ্রোথটা আস্তে আস্তে বড় হবে। বড় হইতে হইতে একটা সময় এই আউটগ্রোথটা আলাদা হয়ে যাবে, আর আগের কোষটা আলাদা হয়ে গেল। কথা বুঝছো? সো এটা হচ্ছে কি আমাদের মুকুল বা বার্ডিং। এটাও কারা করবে? ইউনিসেলুলার করবে। এককোষী ফানজাই যারা আছে তারা এটার মাধ্যমে রিপ্রোডাকশন করবে। এবার আসো ভাইয়া এসেক্সুয়াল রিপ্রোডাকশন বা অযৌন প্রজনন। খুবই সিম্পল, এটা আমরা পড়াই আসছি তোমাদেরকে। তোমরা যদি ইউলোথ্রিক্সের ক্লাসটা করে থাকো, তোমরা যদি অ্যালগির ক্লাসটা করে থাকো, মানে শৈবালের ক্লাসটা করে থাকো, এটাও পারবা। কীভাবে ভাইয়া? দেখো, তোমাদের আমরা যে ফানজাইটা পড়ছিলাম, সে ফানজাই নিচের অংশটার নাম কি ছিল? মাইসেলিয়াম। এটাই ছিল তার বডিটা। হ্যাঁ, এটা হচ্ছে তার দেহটা ছিল মাইসেলিয়াম। তার উপরের যে অংশটা, এই অংশটার নাম কি ভাইয়া? ফ্রুট বডি। কী নাম ভাইয়া? ফ্রুট বডি। এই ফ্রুট বডির ভাইয়া, যারা হচ্ছে অ্যাগারিকাসের স্ট্রাকচার পারো না, তারাও একটু এই অংশটা দেখে নাও, তাহলে এই অংশটা একই সাথে পড়ানো হয়ে যাবে। দেখো, এটা হচ্ছে মাইসেলিয়ামের উপর অংশটা কি ভাইয়া? ফ্রুট বডি। নিচের অংশটা হচ্ছে মাটির নিচের অংশটা হচ্ছে মাইসেলিয়াম, তার উপরে থাকে হচ্ছে ফ্রুট বডি। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, এই যে আমাদের এই যে উপরের যে অংশটা আছে, এই উপরের অংশটা যদি আমি তার আরেকটু সুন্দর করে আঁকি, আমি এখানে এই পেজে একটা ছবি আঁকি। দেখো, দেখো ভাইয়া, মাটির নিচের যে অংশটা থাকে, সে অংশটার নাম হচ্ছে মাইসেলিয়াম। ঠিক আছে? মাটির উপরের যে অংশটা আছে, এই অংশটার নাম হচ্ছে ফ্রুট বডি। ঠিক আছে? এটার নাম হচ্ছে ফ্রুট বডি। আচ্ছা, এবার আসো, ফ্রুট বডির মধ্যে আমাদের এই যে এখানে যে কি বলা যায়, রডের মতো যে স্ট্রাকচারটা দেখতেছো বা দণ্ডের মতো যে স্ট্রাকচারটা দেখতেছো, এই দণ্ডের মতো স্ট্রাকচার একদম উপরের যে গোল অংশটা আছে, এই যে অংশটা, এই অংশটার নাম হচ্ছে অ্যানুলাস। এই অংশটার নাম কি ভাইয়া? অ্যানুলাস। কথা বুঝছো? আর এই যে আমাদের ছত্রাকের উপরের দিকে যে ছাতার মতো যে অংশটা দেখতেছো, এই অংশের নিচের দিকে তুমি দেখবা যে একটা ছত্রাকে যদি তুমি 3D ফিগার দেখো, দেখবা যে নিচের দিকে এরকমভাবে দাগ 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 এরকম অংশ দেখা যায়। ওই অংশটার নাম হচ্ছে গিল। অংশটার নাম কি ভাইয়া? গিল। কথা বুঝছো? গিল। এই যে গিলের অংশটা দেখতেছো, এই গিলের অংশের মধ্যেই আমাদের স্পোরটা তৈরি হয়। কি তৈরি হয়? স্পোর তৈরি হয়। তোমাদের তো আমি স্পোর জিনিসটা বলছিলাম। স্পোর কি ভাইয়া? স্পোর হচ্ছে একটা রিপ্রোডাক্টিভ সেল। এটা হচ্ছে একটা প্রজনন কোষ, যে প্রজনন কোষটা ফার্টিলাইজেশন বা নিষেক ছাড়া নতুন একটা জীব তৈরি করে, নতুন একটা অর্গানিজম তৈরি করে। তার মানে স্পোরের মাধ্যমে রিপ্রোডাকশন করতে গেলে তোমার কখনোই কি লাগে না? কখনোই হচ্ছে তোমার লাগে না, কি বলে, তোমার ফার্টিলাইজেশন বা নিষেক লাগে না, মানে শুক্রাণু ডিম্বাণুর মিলন হওয়া লাগে না। এটা স্পোর একটা নিজেই সে একটা নতুন জীব সৃষ্টি করতে পারে। তাহলে আমাদের একটা ফানজাইয়ের এই যে নিচের যে অংশটা, গিলটা দেখতেছো, এই গিল থেকেই, এই গিলের বিভিন্ন পার্ট আছে, এখান থেকে হচ্ছে আমাদের স্পোরটা তৈরি হয়। কথা বুঝছো? এই স্পোরটা এবার দেখো, এই স্পোরটা ধরো যে তৈরি হইলো, স্পোরটা তৈরি হয়ে ধরো যে এই হচ্ছে আমাদের সেই স্পোরগুলা, এই স্পোরগুলো ধরো যে মাটিতে পড়লো, ধরো যে এই যে স্পোরটা ধরো যে মাটিতে পড়লো, মাটিতে পড়ার পরে ধরো যে এই স্পোরটা কী হইলো? মাটিতে পড়লো। মাটিতে পড়ার পরে এই স্পোরটা থেকে আস্তে আস্তে তোমার ধীরে ধীরে মাটির নিচে আগে মাইসিলিয়ামটা তৈরি হবে। কথা বুঝছো? এই যে এগুলো হচ্ছে মাইসিলিয়ামের কোষ।
মাইসিলিয়ামের কোষ। সো আমাদের এই স্পোরটা থেকে ধরো যে এইরকমভাবে আমাদের মাটির নিচে আগে মাইসিলিয়ামটা তৈরি হবে। ধরো আমি যদি আরেকটু ভালো করে ছবিটা আঁকি, ধরো যে হচ্ছে স্পোর, এই স্পোর থেকে নিচে নিচে কী হয়েছে আমাদের মাইসিলিয়ামটা তৈরি হয়েছে। এই মাইসিলিয়ামের পরে এরপরে যে তোমার উপরে যে ফ্রুট বডি আছে, ফ্রুট বডি এই অংশটা তৈরি হবে। কথা বুঝছো? সো আমাদের একটা জিনিস মনে রাখবা যে আমাদের ছত্রাকগুলার যে স্পোর, সেই স্পোরটা কিন্তু হ্যাপ্লয়েড স্পোর। কী স্পোর? হ্যাপ্লয়েড স্পোর। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা মাথায় রাখবা। আমাদের অযৌন প্রজনন বা এসেক্সুয়াল রিপ্রোডাকশন কীভাবে হয়? স্পোর সৃষ্টির মাধ্যমে। কীভাবে স্পোরটা তৈরি হয়? প্রথমে আমাদের নতুন একটা ফানজাই বা নতুন একটা ছত্রাক থেকে, ছত্রাকের যে গিলের অংশটা, সেই গিলের অংশটা থেকে আমাদের কী তৈরি হয়? স্পোরটা তৈরি হয়। সেই স্পোরটা মাটিতে পড়ে, ওই স্পোরটা থেকে পরে প্রথমে মাইসিলিয়াম তৈরি হয়, তার পরবর্তীতে কী তৈরি হয়? ফ্রুট বডি তৈরি হয়। এখন ভাই স্পোর কয় ধরনের আছে? ওই যে আমরা যে আগে পড়ছিলাম, 2 ধরনের স্পোর দেখা যাবে, জু স্পোর আর হচ্ছে অ্যাপ্লানোস্পোর। জু স্পোর কোনটা? যেটার মধ্যে ফ্লাজেলা থাকবে সেটা হচ্ছে জু স্পোর, যেটার মধ্যে ফ্লাজেলা থাকবে না সেটা হচ্ছে অ্যাপ্লানোস্পোর। কথা ক্লিয়ার? আশা করি তোমরা সবাই ক্লিয়ার হয়ে গেছো। আচ্ছা, এবার আসো যে আমরা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশনটা পড়ি বা যৌন প্রজনন। সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন প্রজননটা তুমি যদি পড়তে চাও তাহলে তোমার একটু ভয় লাগার কথা, কারণ এই জিনিসটা তোমরা অনেকেই বুঝো না। অনেকেই জিনিসটা অনেস্টলি ভাইয়া আমিও যখন ইন্টারে পড়ছি তখন আসলে আমার এই টপিকটা খুবই কঠিন লাগতো, যে সেক্সুয়াল রিপ্রোডাকশন আমি বুঝি না, আর আমাদের স্যার হচ্ছে বুঝায়ও নাই। সো আমার কাছে মনে হয়েছে যে তোমাদেরকে একটু বুঝাই দেওয়া দরকার, তাহলে তোমরা হচ্ছে পড়তে ইজি হবে, তোমাদের প্রিপারেশন নেওয়াটা ইজি হবে। দেখো, খুবই সিম্পল, তুমি জাস্ট একটু বোঝার ট্রাই করো ভাইয়া। সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন প্রজনন, তুমি চিন্তা করো একটা সেক্সুয়াল রিপ্রোডাকশন মানে কীভাবে হয়। নিশ্চয়ই আমাদের মানুষের মধ্যে কি একটা ছেলে লাগে একটা মেয়ে লাগে একটা সেক্সুয়াল রিপ্রোডাকশন হইতে গেলে? তুমি বাঘের ক্ষেত্রে যাও, একটা ছেলে একটা মেয়ে লাগে, ঠিক না? তুমি এবার ওই যে ইউলোথ্রিক্সের মধ্যে আমরা পড়লাম না, তখন মনে আছে যে দুইটা ইউলোথ্রিক্স থেকে 2টা গ্যামিট আসছে, মনে আছে? ঠিক সেমভাবে আমাদের ছত্রাকের ক্ষেত্রে, ফানজাইয়ের ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশন হইতে গেলে আমাদের 2টা ছত্রাক লাগবে। কয়টা ছত্রাক? 2টা ছত্রাক। ধরো যে আমাদের এটা হচ্ছে একটা ছত্রাকের মাইসিলিয়াম, এটা হচ্ছে আরেকটা ছত্রাকের মাইসিলিয়াম। কথা বুঝছো? ধরো যে ছত্রাক 2টা পাশাপাশি আছে, বুঝছো? আচ্ছা, এখন দেখো এই যে ছত্রাকের, তুমি চিন্তা করো এগুলো কিন্তু মাটির নিচে হচ্ছে, খেয়াল করো। আমাদের মাইসিলিয়াম কই থাকে? মাটির নিচে থাকে। সো এগুলো কিন্তু মাটির নিচে হচ্ছে ভাইয়া, তুমি কিন্তু উপর থেকে দেখতে পারবা না। সো আমাদের কী হয় ভাইয়া, এবার এই যে 2টা ছত্রাক আছে, এই 2টা ছত্রাকের এগুলো হচ্ছে, এটা হচ্ছে মাইসিলিয়াম, আবার এগুলো হচ্ছে মাইসিলিয়াম। এখন ছত্রাক যখন, মনে রাখবা ছত্রাক কিন্তু কখনোই নর্মালি সে কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন করে না, সে বিপদে পড়লে সেক্সুয়াল রিপ্রোডাকশনটা করে। আমার কথা বুঝছো? যেমনটা আমরা ইউলোথ্রিক্সেও দেখছিলাম, ইউলোথ্রিক্সও কিন্তু বা একটা শৈবালও কিন্তু নর্মালি সে স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে, সে কিন্তু বিপদে পড়লে সে হচ্ছে যৌন প্রজনন করে। ঠিক সেম এখানেও কি একটা সেক্সুয়াল রিপ্রোডাকশন হবে বিপদে পড়লে। একটা ছত্রাক যখন বিপদে পড়বে, একটা ছত্রাক যখন তোমার বিপদে পড়বে বা তার যখন অপোজিট এনভায়রনমেন্ট বা প্রতিকূল পরিবেশে পড়বে, তখনই এই ছত্রাকের কী হবে? সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন প্রজনন হবে। যখন একটা ছত্রাকের সেক্সুয়াল রিপ্রোডাকশন হবে তখন কি হবে? সে সবার আগে এই ছত্রাকটা ফেরোমন, কী ভাইয়া? ফেরোমন, বা অনেকে এটাকে ফেরোমন বলে, অনেকে এটা ফেরোমন বলে, যেটাই বলো, ফেরোমন নামের একটা কেমিক্যাল সাবস্টেন্স ছত্রাক থেকে বের হয়। যখন ছত্রাকের সেক্সুয়াল রিপ্রোডাকশন করার টাইম হয়, যখন তার যৌন প্রজনন হওয়ার সময় হয়, তখন সে কী করে? তার ভেতর থেকে ফেরোমন নামের একটা তোমার কেমিক্যাল বা একটা রাসায়নিক পদার্থ বের করে। এই ফেরোমনটা যখনই বের হয় তখনই এই মাইসিলিয়াম 2টা কী হতে থাকে? তার কাছাকাছি আসতে থাকে, তারা ভালোবাসা প্রকাশ করতে থাকে। মনে রাখবে, সেক্সুয়াল রিপ্রোডাকশনে উদ্দীপনা ছাড়া বাবা কিছুই হয় না। একটা ছেলে একটা মেয়ে যখন সেক্সুয়াল রিপ্রোডাকশন করবে তখনও কিন্তু তার উদ্দীপনা লাগে। ঠিক সেমভাবে প্রতিটা জীবের মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে তার আগে উদ্দীপনা লাগবে। এই উদ্দীপনাটা মানুষের ক্ষেত্রে কয়েক ধরনের হইতে পারে, হরমোন দিয়ে হয়, এনভায়রনমেন্ট দিয়ে হয়, বাট একটা ছত্রাকের ক্ষেত্রে কী দিয়ে হয় ভাইয়া? ফেরোমন দিয়ে হয়। এই ফেরোমনটা যখনই একটা ছত্রাক থেকে বের হয় তখনই ছত্রাক বুঝে যে এবার আমাদের কাছাকাছি আসার সময় হয়েছে। ঠিক আছে? এবার কি হয়? 2টা মাইসিলিয়াম হচ্ছে পরস্পরের কাছাকাছি আসতে থাকে। কাছাকাছি এসে খেয়াল করো, কাছাকাছি এসে এই যে ছত্রাকের যে 2টা কোষ আছে,
এই যে মানে এই ছত্রাকের ক্ষেত্রে, এই মাইসিলিয়ামের ক্ষেত্রে এই কোষটা সবচেয়ে বাইরের কোষটা, আবার এই মাইসিলিয়ামের ক্ষেত্রে সবচেয়ে বাইরের কোষটা, এই দুইটা কোষ হয় কি মিলে যায়। এই দুইটা কোষ কি হয় মিলে যায়, বুঝিস? এই দুইটা কোষ হচ্ছে ফিউশন হয়, মিলে যায়। সিম্পল জিনিসটা কেমন ভাইয়া, ধরো এ হচ্ছে একটা কোষ, এ হচ্ছে একটা কোষ, দুইটা কোষ কাছাকাছি আসতেছে, এটা হচ্ছে এই কোষের নিউক্লিয়াস, এটা হচ্ছে এই কোষের নিউক্লিয়াস। তো এই দুইটা কোষের কাছাকাছি আসতে আসতে একটা সময় কী হয়ে যায়, তারা মিলে যায়। সো মিলে গেলে তার দুইটা নিউক্লিয়াস থাকতেছে, তার যেই মানে প্রোটোপ্লাজমটা সেই প্রোটোপ্লাজমটা হচ্ছে মিলে যায়, ফিউশন হয়, কিন্তু নিউক্লিয়াস কিন্তু প্রথমে দুইটাই থাকে। সো এখন দেখো তারা কি হয়, পরস্পরের কাছাকাছি এসে তারা কি করলো, এই যে দুইটা কোষ আছে, এই দুইটা কোষ কি মিলে গেল, ফিউশন হয়ে গেল। এই কোষের কি ফিউশন হইলো, এই কোষের প্রোটোপ্লাজমের ফিউশন হয়েছে, এখানেও কিন্তু নিউক্লিয়াসের ফিউশন হয় নাই। তার মানে ভাইয়া আমি এটাকে কি বলতে পারি, দুইটা গ্যামিট, এ হচ্ছে আমাদের দুইটা গ্যামিট, এ হচ্ছে আমাদের দুইটা গ্যামিট, এই দুইটা গ্যামিট কী হইলো, মিলে কোন অংশটা মিলে গেল, তার প্রোটোপ্লাজমটা মিলে গেল। মিলে যাওয়ার পর এই স্টেজটাকে কি বলা হয়, এই স্টেজটাকে বলা হয় হেটেরোক্যারিওটিক স্টেজ বা হেটেরোক্যারিওটিক দশা। কেন ভাইয়া, এবার আসো, হেটেরো মানে কি, হেটেরো মানে হচ্ছে ভিন্ন বা ডিফারেন্ট, হেটেরো মানে কি ভিন্ন বা ডিফারেন্ট, কথা বুঝছো? এবার আসো ক্যারিওটিক কথাটা মানে হচ্ছে নিউক্লিয়াস, ভিন্ন নিউক্লিয়াস। তার মানে কি হেটেরোক্যারিওটিক মানে কি দুইটা ভিন্ন নিউক্লিয়াস আছে। দেখো তো ভাইয়া, এই যে দশাটা দেখতেছো, এই দশায় কি দুইটা কোষের দুইটা ভিন্ন ভিন্ন নিউক্লিয়াস আছে না ভাইয়া এই কোষটার মধ্যে? সো এই কারণে এই স্টেজটাকে কি বলা হয়, হেটেরোক্যারিওটিক স্টেজ বা হেটেরোক্যারিওটিক দশা। আর এই যে অংশ, এই যে গঠনটা, এই গঠনটাকে বলা হয় প্লাজমোগ্যামি। এই গঠনটাকে কি বলা হয়, প্লাজমোগ্যামি। কেন প্লাজমোগ্যামি বলা হয়? গ্যামি কথাটা কোথা থেকে আসছে ভাইয়া? গ্যামি কথাটা আসছে গ্যামিট থেকে। গ্যামি কথাটা আসছে কোথা থেকে? গ্যামিট থেকে। এখন দুইটা গ্যামিটের কোন অংশটা মিলিত হয়েছে ভাইয়া? প্রোটোপ্লাজমের অংশ মিলিত হয়েছিল, মনে আছে? এই যে প্রোটোপ্লাজমের দুইটা অংশ মিলে গেছে। সো প্রোটোপ্লাজমের দুইটা অংশ মিলে যাওয়াতে নাম কি হয়েছে? প্লাজমোগ্যামি। গ্যামি আসছে গ্যামিট থেকে, প্লাজমো আসছে প্রোটোপ্লাজম থেকে। সো প্লাজমোগ্যামি মানে কি দুইটা গ্যামিটের প্রোটোপ্লাজম কি হয়েছে, ফিউশন হয়ে গেছে, মিলে গেছে। এবার আসো ভাইয়া, এই যে দুইটা কোষের যে নিউক্লিয়াস এতক্ষণ আলাদা ছিল, এবার এই দুইটা কোষের নিউক্লিয়াস কি হয়ে গেছে, একটা হয়ে গেছে নিউক্লিয়াস। তার মানে এবার আগে প্রথম ধাপে কি হয়েছে, প্রথম ধাপে প্রোটোপ্লাজমের ফিউশন হয়েছে, আর দ্বিতীয় ধাপে কি হয়েছে, নিউক্লিয়াসের ফিউশন হয়েছে, নিউক্লিয়াসের মিলন হয়েছে। এই যে দুইটা কোষের নিউক্লিয়াস, এই দুইটা কোষের নিউক্লিয়াস মিলন হয়েছে। এখন ভাইয়া বলো তো, দুইটা নিউক্লিয়াস যখন মিলন হয় তখন ওই কোষটাকে কি বলা হয়, জাইগোট বলা হয়। সিম্পল হিসাব, আমরা জাইগোট পড়ে আসছি, তাহলে এখানেও কি হয়েছে, জাইগোট হয়েছে। এবার আসো ভাইয়া, জাইগোটটা কি? জাইগোটটা হচ্ছে ভাইয়া ডিপ্লয়েড, বুঝিস? এগুলো কিন্তু হ্যাপ্লয়েড ছিল, কিন্তু জাইগোটটা কি হয়েছে, জাইগোটটা ডিপ্লয়েড হয়েছে। ফাইন, কোনো সমস্যা নাই। এখন দেখো, এই যে আমাদের যে জাইগোটটা আছে, এই জাইগোটটা থেকে আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে একটা নতুন ছত্রাক আসছে, একটা নতুন ফানজাই আসছে, ঠিক আছে? এই ফানজাইটা এর পরবর্তীতে কি করে, এর পরবর্তীতে এই ফানজাইটা আবার স্পোর তৈরি করে। এই ফানজাইটা কি করে, আবার সে স্পোর তৈরি করে, কথা বুঝছো? কারণ কি ভাইয়া, কারণ কি, তার স্পোরটা কেমন হইতে হবে, তার স্পোরটা কিন্তু হ্যাপ্লয়েডই হইতে হবে। স্পোর কিন্তু ডিপ্লয়েড হইলে হবে না বাবা, স্পোরটা হ্যাপ্লয়েডই হইতে হবে। এবার আসো ভাইয়া, এই আমাদের জাইগোট থেকে যে ফানজাইটা আসছে, এই ফানজাইয়ের ভেতরে যে কোষগুলো আছে, এই কোষগুলো কি ডিপ্লয়েড না, মানে 2N না ভাইয়া? এই কোষগুলো কিন্তু 2N। এখন এই 2N থেকে আমাদের যদি স্পোর তৈরি করতে হয়, তাহলে কোন ধরনের কোষ বিভাজন লাগবে? অবশ্যই মিউসিস কোষ বিভাজন লাগবে। মিউসিস যদি না হয় তাহলে কি ভাইয়া ডিপ্লয়েড কোষ থেকে হ্যাপ্লয়েড কোষ তৈরি করা সম্ভব না। সো আমাদের যে ছত্রাকটা আসলো, এই ছত্রাকটার যে গিলের অংশটা, এই গিলের অংশটার যে কোষগুলো আছে, এই কোষগুলোর মধ্যে মিউসিস হয়ে সে হচ্ছে হ্যাপ্লয়েড স্পোর তৈরি করবে। ওই হ্যাপ্লয়েড স্পোরগুলো মাটিতে পড়বে, ওই মাটিতে পড়ার পর ওই স্পোরগুলো থেকে নতুন ছত্রাক তৈরি হবে। আমার কথা বুঝছো? আমি একটু আবার এই সেক্সুয়াল রিপ্রোডাকশনটা আবার বলি। প্রথমে কি হয়, আমাদের দুইটা ছত্রাকের মধ্যে ফেরোমোন নামের একটা
কেমিক্যাল সিক্রেট হয়। ওই কেমিক্যাল সিক্রেট হইলে দুইটা ছত্রাকের যে মাইসিলিয়ামের যে কোষগুলো সেগুলো কাছাকাছি আসতে থাকে, আর কাছাকাছি এসে একটা সময় কী হবে, দুইটা গ্যামিটের মিলন হয়ে যাবে। দুইটা গ্যামিটের মিলন হওয়ার যে দশাটা, সেই দশাটাকে বলা হয় হেটেরোক্যারিওটিক স্টেজ। কেন বলা হয়? কারণ কি, এখানে দুইটা ডিফারেন্ট নিউক্লিয়াস থাকে, দুইটা ভিন্ন ভিন্ন নিউক্লিয়াস থাকে। এবং ওই যে এই যে কোষটা, এই কোষটাকে কী বলা হয়? প্লাজমোগ্যামি বলা হয়। কারণ কি ভাইয়া, দুইটা গ্যামিটের প্রোটোপ্লাজমের ফিউশন হয়েছে, প্রোটোপ্লাজমের মিলন হয়েছে, এই কারণে নাম কি আসছে? প্লাজমোগ্যামি। এরপরে আসো, প্রথম ধাপ হয়েছে প্রোটোপ্লাজমের মিলন, তারপরে কি হয়েছে? নিউক্লিয়াসের মিলন। নিউক্লিয়াসের মিলন হওয়ার পর জাইগোট হয়েছে। এই জাইগোটটা থেকে আস্তে আস্তে নতুন একটা ছত্রাক আসছে। ওই ছত্রাকের গিল থেকে যে কোষগুলো আছে সেগুলো মিউসিস হওয়ার মাধ্যমে স্পোর তৈরি করছে, হ্যাপ্লয়েড স্পোর। ওই স্পোরগুলো থেকে নতুন ছত্রাক আসছে। এই হচ্ছে টোটাল আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন প্রজনন। ভাইয়া আশা করি তোমরা বুঝতে পারছো। ইনশাল্লাহ তোমাদের একটা সাজেশন ভিডিও দিব। আর তোমাদের খুব সম্ভবত একটা ব্যাচের, কোন ব্যাচ? খুব সম্ভবত R1 ব্যাচ। এই R1 ব্যাচের খুব সম্ভবত অ্যাগারিকাসের পার্টটা পড়া বাকি। ভাইয়া হচ্ছে ওইটারও ভিডিও দিয়ে দিব, কোনো সমস্যা নাই। আর যারা তোমাদের যাদের ফ্রেন্ড সার্কেল অন্য ব্যাচে আছে তাদের থেকে পারলে নোটটা নিয়ে নিও, কারণ অন্য ব্যাচে এটা পড়ানো শেষ। শুধু যে তোমাদের ইফতার পার্টির জন্য আসলে ওই ক্লাসটা নেওয়া হইতে পারে নাই। সো সমস্যা না ভাইয়া, ভিডিও দিয়ে দিব, কোনো সমস্যা নাই, ঠিক আছে? সো তোমরা ভাইয়া এই টপিকটা পড়ে ফেলো, জাস্ট ভিডিও দেখলেই হবে, তুমি একটু নোট করে নিও, তাইলেই হবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক। ভাইয়া একটা সাজেশন ভিডিও দিব, সমস্যা নেই ভাইয়া, লিখে প্রতিটা চ্যাপ্টারের সাজেশন হচ্ছে দিয়ে দিব। ওকে ভাইয়া, অল দ্য বেস্ট, আল্লাহ হাফেজ।